শুভ সকাল দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কফসার আহমেদ। দর্শক, এর মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম এবং একই সাথে সেগুলোর বিশ্লেষণ করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আপনাদেরকে শুরুতেই জানিয়ে দিব। শুরুতেই আমার হাতে যে পত্রিকাটি রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা শুরুতে দেখছি, নামেই তিনি কিংবদন্তি, বিমানের সংস্কার, সুযোগ ছিল পাইলট নিয়োগে বৈষম্য দূর করার, কোনো সংস্কারই চেয়ারম্যান করেননি, সংস্কারে অনেক কথাই বলেছে, সব বৃথা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান পদে নিয়োগের 3 দিন পর আনুষ্ঠানিকভাবে যোগ দিতে গিয়ে মুহিত চৌধুরী বলেছিলেন, বিমানকে দিতে এসেছি কিন্তু নিতে আসিনি। ওই দিনের মতবিনিময় সভায় বক্তারা তাকে বিমানের কিংবদন্তি আখ্যা দিয়েছিলেন, কিন্তু সেটি নিয়েই আসলে আমরা সংবাদটি দেখলাম। আসলে কিংবদন্তি হলেও আসলে সেখানে খুব বেশি পরিবর্তন কিন্তু আমরা দেখিনি। বিগত সময়ে যেমন ছিল ঠিক তেমনভাবেই কিন্তু সেই বিমান চলছে। দু একটি উদ্যোগের কথা প্রশংসা আমরা শুনেছি, কিন্তু সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে মাঠ পর্যায়ে সেটি নিয়ে কিন্তু সংবাদটি করা হয়েছে। আমরা এর পাশে দেখছিলাম, লন্ডনে হাই কমিশনে হামলায় ভারতকে দুষছে পাকিস্তান, 415 কোটি টাকার ঋণ অনিয়মে জড়িত সোনালী ব্যাংক এমডি। আল জাজিরাকে ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারকেই ভালো সমাধান মনে করছে মানুষ। ডক্টর ইউনূসের কাতার সফর দেশের অর্থনৈতিক কূটনীতিতে নতুন দিগন্ত, রাখাইনে মানবিক করিডরের সিদ্ধান্ত সরকারের। ঘটনার চেয়ে রচনা বেশি, বিএনপি কর্মীদের চাঁদাবাজি, 3000 নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা, বিএনপিকে ঘায়েল করার এজেন্ডা, জড়িত নয় অথচ বিএনপির নামে চালানো হচ্ছে। দর্শক, আমরা জানি যে বিগত 17 বছর কিন্তু ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং সেই বিএনপি কিন্তু এই বিগত 17 বছরে আমরা দেখেছি যে তাদের উপরে কি পরিমাণ জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে। সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখেছি যে নারায়ণগঞ্জের একটি ঘটনা যেটি পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। সেখানে একজন নেতা শুধুমাত্র বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, এবং অনেক জায়গায় আমরা দেখেছি সেসব জায়গায় কিন্তু জায়গা দখল করে নেওয়া হয়েছে, নানানভাবে কিন্তু নানান ধরনের জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। তারা ঘরে থাকতে পারেনি, বিভিন্নভাবে তাদের ঘর বাড়িঘর লুট করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা অনেক জায়গায় দেখেছি যে যেখানে তাদের সেই হারানো যে জিনিসগুলো সেগুলো যখন ফিরে পেতে বিএনপি নেতাকর্মীরা চেষ্টা করছেন, তখন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে। এই ধরনের কথা বিএনপি নেতাকর্মীরা কিন্তু বলে আসছিলেন বেশ কিছুদিন ধরেই, এবং আমরা দেখেছিলাম যে এখন যেটি গতকালকেও বিএনপির একটি সংবাদ সম্মেলনে, সেই সংবাদ সম্মেলনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগঠনগুলো, অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে, এই সংগঠনের যুব দলের যিনি দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট পদে, তিনি কিন্তু বলেছিলেন যে আসলে 2-1 জনের কারণে আসলে পুরো একেবারে এই সংগঠনকে দায়ী করা এটি আসলে কতটুকু যৌক্তিক সেটি একটি ব্যাপার। আমরা দেখেছি যে তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কোনো ধরনের দোষারোপ করেছেন বা কোনো ধরনের কুকীর্তির সাথে জড়িত ছিলেন, দুর্নীতির সাথে জড়িত ছিলেন, তাকে নানানভাবে নানান তকমা লাগানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি বিএনপি একটু ভিন্ন পথে হাঁটছে। যখনই বিএনপির বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে অথবা চাঁদাবাজির প্রমাণ পেয়েছে, দলটি কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং একই সাথে দল থেকে বহিষ্কার করেছে, এবং দল হিসেবে তারা কিন্তু সেই বিষয়গুলোর দায়ও নিচ্ছেন। তবে এই 2-1 জনের কারণে পুরো সংগঠনকে ঢালাওভাবে দোষারোপ করা, বিএনপিকে দোষারোপ করা, এটি নিয়ে কিন্তু এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। দর্শক, আমরা নিচের দিকে দেখছি, ইশরাককে মেয়র ঘোষণা, আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। আসলে এই বিষয়টি গতকালকে আলোচনার তুঙ্গে। আমরা দেখেছিলাম যে আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই বিষয়টি বলেছেন যে আসলে ইশরাককে মেয়র ঘোষণা করতে গেজেট নোটিফিকেশনের বিষয়ে নির্বাচন কমিশন মন্ত্রণালয়ের মতামতের জন্য অপেক্ষা করেনি। আমরা এটি দেখলাম যে গতকালকে সব জায়গায় কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা, নয়া দিগন্ত যে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাবো আপনাদেরকে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হজ অ্যাপ লাব্বাইকের উদ্বোধন করেন। রাখাইনে মানবিক করিডোর ইতিবাচক হতে পারে, কূটনৈতিক বিশেষজ্ঞদের সতর্ক আশাবাদ। বজ্রপাতে 8 জেলায় 16 জনের মৃত্যু। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, এবং আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন, তার সাথে নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আশুলিয়ায় লাশ পোড়ানোর আগের ভিডিও ট্রাইব্যুনালে 25 মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। আইজিপির সংবাদ সম্মেলন, স্বতন্ত্র কমিশন গঠনের অপেক্ষায় আছে পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম পুলিশ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
শাহজালাল ইউরিয়া সার কারখানা বন্ধ থাকায় 500 কোটি টাকার ক্ষতি। 53 বছরে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে পারেনি ফখরুল তারুণের ভাবনা নিয়ে বিএনপির 3টি সংগঠনের 8 দিনের কর্মসূচি। শেষ সেশনে ভিন্ন বাংলাদেশকে দেখল জিম্বাবুয়ে। দেশপ্রেমিকরা পালিয়ে যেতে পারে না, ডাক্তার শফিক। এরপর রয়েছে ইত্তেফাক পত্রিকা। একদিনে 4 শিক্ষার্থী সহ 12 জনের মৃত্যু। ইত্তেফাক 12 জনের বলেছে। আমরা দেখেছিলাম গতকালকে বিভিন্ন অনলাইন সংস্করণগুলোতে, যেগুলো দেখা ইলেকট্রনিক মিডিয়াগুলোতে, সেখানে 17 জনের খবরও পাওয়া গিয়েছে। কোনো জায়গায় ঠেকানোর নামে কয়েকশো কোটি টাকা গচ্চা, কাজে আসেনি তালগাছ, সেন্সর সুরক্ষা দণ্ড স্থাপন সহ কোনো প্রকল্পই। ইতালির সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস টানা 15 বছরের বেশি একনায়কতান্ত্রিক শাসনের পর গণতান্ত্রিক নির্বাচন করা চ্যালেঞ্জের। 3,500 সাইট বন্ধ, তবুও চলছে অনলাইন জুয়া। নিঃস্ব হচ্ছে তরুণ তরুণীরা, নতুন সাইবার সুরক্ষা আইনে থাকছে অনলাইন জুয়া। অনেক হয়রানি ও বিদ্বেষমূলক মামলা হচ্ছে। আসিফ নজরুল, এত লোককে আসামি করা হচ্ছে, প্রতিকার দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। চট্টগ্রাম টেস্ট প্রথম দিনেই চালকের আসনে বাংলাদেশ। বেশি উৎপাদনে কমেছে খাদ্যপণ্যের দাম, উৎপাদন খরচও পাচ্ছেন না পেঁয়াজ, আলু ও ডিম উৎপাদকরা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত, একই আশঙ্কা পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর। পাকিস্তানের শান্তি কমিটির বৈঠকে বিস্ফোরণ, নিহত 7, যুদ্ধে না জড়াতে শাহবাজকে পরামর্শ নওয়াজের। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের। ভারতের নিষিদ্ধ 16 পাকিস্তানি ইউটিউব চ্যানেল। আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না, মানবিক করিডোর প্রসঙ্গে মির্জা ফখরুল। কোনো মহামানবকে দায়িত্ব দেওয়ার জন্য মানুষ আন্দোলন করেনি, আমির খসরু। এবার জানাবো যুগান্তরের সংবাদ শিরোনাম। একটি হত্যা মামলায় সোমবার নারায়ণগঞ্জ আদালতে হাজিরের পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিল ঘুষি মারছেন কয়েকজন। রাখাইনের জন্য বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার, মানবিক করিডরে বিতর্ক। আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, জনগণ ভোট চাইছে না, কিভাবে বুঝলেন আমির খসরু। সীমান্তের 4র্থ দিনেও গোলাগুলি, পাকিস্তানের পাশে ঢাল হয়ে দাঁড়াবে চীন। এরপর নিচের দিকে ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল, মানবিক করিডোর নিয়ে আলোচনা করা উচিত ছিল। বিলীনের পথে কিংস পার্টি, উত্থান রাজস্বিক হলো, পতন স্বাভাবিক। দর্শক, আমরা ছিলাম যে নতুন বেশ কিছু রাজনৈতিক দলের কিন্তু আমরা দেখেছি 5ই আগস্টের পরে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছে। এইসব রাজনৈতিক দলগুলো নিয়ে কিন্তু অনেকেই নানান রকমের মন্তব্য করছেন। যে আমরা দেখছিলাম যে আসলে এই যে বিভিন্ন রাজনৈতিক দল আসলে তারা শুধুমাত্র কাগজে কলমে নিবন্ধন থাকলেও তাদের কিন্তু মাঠে ওইভাবে সরব দেখা যায় না। আমরা অনেকেই দেখছি যে সেই নিবন্ধন জমা দিয়ে রাখলে এখনও পর্যন্ত নিবন্ধনও পায়নি, এবং সেগুলোর প্রতি যেগুলো নিবন্ধন পেতে যেসব শর্তগুলো রয়েছে সেই শর্ত অনেকের কিন্তু সম্পূর্ণ হয়নি। ফলে এই যে নির্বাচন দল, আসলে নির্বাচনী যারা দল রয়েছেন, রাজনৈতিক যেসব দলগুলো রয়েছেন, আসলে তাদের উদ্দেশ্য মূলত আসলে রাজনৈতিক দল গঠন করা না, জনগণের অনেকেই বলছেন আসলে যে বিশেষজ্ঞ রয়েছেন তারা নিজের ফায়দা লুটবার জন্যই, আসলে নিজে ক্যারিয়ার ভারী করবার জন্য, নিজেকে মানুষের সামনে ফুটিয়ে তুলবার জন্যই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকেন অনেক রাজনৈতিক দলের নেতাদের কিন্তু বিগত সময়গুলোতে দেখা গিয়েছে। আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সময় রাশেদ খান মেনন থেকে শুরু করে হাসানুল হক ইনু, তাদের যে রাজনৈতিক দল ছিল সেই সব রাজনৈতিক দল থেকে তারা কিন্তু নিজেরাই ফায়দা নিয়েছেন, অন্য যেসব যারা রয়েছিলেন তারা কিন্তু খুব বেশি একটা ফায়দা পেতে দেখা যায়নি। এইভাবেই বাংলাদেশের বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় কয়েকটি রাজনৈতিক দল ছাড়া বাকিদের অবস্থা কিন্তু এই একই। দর্শক, আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। নিরূপণ করা আরও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, সেই কোনো উদ্যোগ কিন্তু কাজে আসছে না আমরা দেখেছি, এবং প্রতিনিয়ত কিন্তু এর সংখ্যা বাড়ছে, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। কেন আসলে এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা কিন্তু খুব বেশি আগে শোনা যায়নি, এখন কেন হঠাৎ করে মৃত্যুর সংখ্যা এত বেড়েছে? আসলে এর প্রতিকার কি করা উচিত আমাদের? জি, ধন্যবাদ আপনাকে। বজ্রপাত অ্যাকচুয়ালি, যেটা আপনি শেষ প্রশ্ন করলেন যে বজ্রপাত কেন বাড়তেছে, বাড়ার পেছনে যেই 2টা কারণ। একটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, এটা দিনকে দিন যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে বজ্রপাত সেভাবেই বাড়বে। এটা এমন কোনো প্রবলেম না যেটা আসলে হয়তোবা সময়ের সাথে সমাধান হয়ে যাবে বা প্রাকৃতিকভাবে এটা সমাধান হবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের আগের যেই বড় বড় গাছ, বিল্ডিং বা স্থাপনা বা যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু এখন বেশিরভাগই নাই, যার কারণে এটা আমাদের কি বলে যে হিউম্যান ইফেক্ট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইফেক্ট করতেছে। আনফর্চুনেটলি এটার সমাধান হয় নাই। আমার কাছে এটা মনে হয় যে আসলে আপনি যে 17 জন মারা গেছে বললেন, এই 17 জনই কিন্তু আসলে গ্রামের কৃষক,
যারা একেবারে প্রান্তিক কৃষক বা মাঝি বা একেবারেই গ্রামের মানুষ, বজ্রপাত আসলে এই প্রবলেমটা বা বজ্রপাত কি ধরনের ভয়াবহতা এটা বুঝতে পারে বা বোঝার জন্য আসলে আপনাকে ওই হাওর বা ওই অঞ্চলে যাওয়া উচিত। মানে আমাদের পলিসি মেকাররা আছে ধরেন আসলে বিল্ডিং এর ভেতরে, যেমন আমি এটাকে বলি যে চিড়িয়াখানায় খাঁচার ভেতরে বাঘ দেখা আর সুন্দরবনে উন্মুক্ত স্থানে কোনো বাঘ দেখা যেমন, ঠিক বজ্রপাতের যে ভয়াবহতা সেটা ওই যারা ওই মাঠে আছে কাজ করতেছে তারাই আসলে জানে এটার ভয়াবহতা কি। তো আপনি যেটা বললেন ব্যবস্থাপনার ব্যাপারে, ব্যবস্থাপনা সরকার অনেকভাবে নিচ্ছে। 2016-তে আপনি জানেন যে এটাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়। এরপরে অনেক ধরনের মিথ নিয়ে তারা কাজ করছে, এর ভেতরে তাল গাছ বা আরো অন্যান্য অনেক প্রজেক্ট আছে। কিন্তু বাংলাদেশের ভেতরে যদি বলি, বাংলাদেশের ভেতরে সেন্ট্রালি গভর্নমেন্ট কোনো কৃষক বা প্রান্তিক পর্যায়ে মানুষকে বাঁচানোর জন্য কিন্তু দুর্যোগ দেখাচ্ছে যে পাইলট প্রজেক্টও করছিল। তার থেকে বড় কথা যে আপনি জানবেন যে আমাদের দেশে রোহিঙ্গা আহ, 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 এদেশে আছে রিফিউজি হিসাবে। তো রোহিঙ্গাদেরকে ওদের যে বেসিক নিডস এর ভেতর যে 3-4টা আইটেম ছিল, পানি, খাদ্য, বাসস্থান, তার 4 নম্বরটা ছিল কিন্তু বজ্রপাত থেকে তাদেরকে রক্ষা করা। কারণ আমাদের দেশে আমরা বজ্রপাত প্রন এরিয়াতে আছি, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক ফাইন্যান্স করছে, সেখানে এডিবি ফাইন্যান্স করছে, সেখানে এলজিপিডি কাজ করছে, সেখানে পাবলিক হেলথ কাজ করছে তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের দেশের মানুষ যারা যারা প্রান্তিক কৃষক তাদেরকে বাঁচানোর জন্য সেই রকম কোনো বড় পদক্ষেপ গভর্নমেন্ট এখনো নেয় নাই। যদিও 2022 সালে টিআর কাবিখার মাধ্যমে কিছু পাইলট প্রজেক্ট করা হয়েছিল, কিন্তু তারপরে এটা নিয়ে আর তেমন কোনো বড় প্রজেক্ট বা বড় ধরনের কোনো কর্মকাণ্ড দেখা হয় নাই। কারণ কর্মকাণ্ড যারা করবে তারা বজ্রপাতের ভয়াবহতা সম্পর্কে জানে কিনা সেই ব্যাপারটাই আসলে সন্দিহান। প্লাস এটা একটা নাম্বার বা সংখ্যা হয়ে থেকে গেছে আজকে, যে বজ্রপাতে আজকে 17 জন মারা গেছে, কালকে 20 জন মারা যাবে, তার পরের দিন 5 জন মারা যাবে। এটা একটা সংখ্যার মতোই থেকে গেছে, কিন্তু যে মাহমুদুর রহমান, আমাদের সমাধান হাতে কিন্তু যেহেতু আসলে সময় কম, আমরা আসলে এইটি কি উদ্যোগ নিতে পারি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে স্পেসিফিক না। করে। দেখেন আজকে যদি আপনি বাংলাদেশের ভেতরে যদি দেখেন প্রত্যেকটা এয়ারপোর্ট, সেটা কিন্তু সেখানে বজ্রপাতের ব্যবস্থাপনা রাখা আছে। আপনি বাংলাদেশের ভেতরে যদি দেখেন যে সেনা যে কোনো ধরনের স্থাপনা, সেখানে কিন্তু বজ্রপাতের জন্য লাইটনিং প্রোটেকশন টেকনোলজি রাখা আছে। দেশের বাইরে আপনি যে কোনো এয়ারপোর্ট যাবেন, যে কোনো আজকে ইন্ডিয়ার কলকাতাতে যান বা আপনার আমেরিকার বা ফ্রান্সের যে কোনো এয়ারপোর্টে আপনি যান, আপনি দেখবেন যে দে হ্যাভ প্রোটেক্ট দেয়ার বিল্ডিং থ্রু লাইটনিং প্রোটেকশন, এক্সটার্নাল লাইটনিং প্রোটেকশন। এখন অনেক বড় বড় টেকনোলজি আসছে আপনার লাইটনিং প্রোটেকশনের জন্য। এটি অনেক তো সেই ব্যয়বহুল ধরনের কিনা, আসলে এটি অনেক ব্যয়বহুল কিনা? ব্যয়বহুল ব্যাপারটা হচ্ছে যে আসলে ধরেন আপনার স্থাপনা, আপনার মানুষের জীবন, প্লাস হচ্ছে আপনার লেটেস্ট টেকনোলজি। আপনি একটা জিনিসকে যখন হিউম্যান লাইফের সাথে কনসিডার করবেন, আমার কাছে মনে হয় কোনো কিছু ব্যয়বহুল না। আমাদের এর থেকে সেক্ষেত্রে অনেক যদি অনেক অনেক ব্যয়বহুল বড় না হয় তাহলে আমাদের কি আসলে উদ্যোগ গ্রহণ করতে সমস্যাটা কোথায়, সেটা জানতে চাচ্ছিলাম আসলে আমাদের। না, এটা পলিসি মেকারদের কাছে আসলে ধরেন যখন বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে তখন তাদের কিছুটা টনক নড়ে, তারা কিছু আহ, আপনাদের মিডিয়ার চাপে বা আসলে জনগণের চাপে তারা কিছু অ্যাকশন নেয়। যেভাবে আমি বললাম 2022 সালে হয়তো মিডিয়ার চাপের কারণে কিছু টিআর এর মাধ্যমে কিছু কাজ করেছিল দুর্যোগ মন্ত্রণালয়। কিন্তু তারপরে আবার যখন বজ্রপাত বন্ধ হয়ে গেছে, কারণ এটা জানেন আপনি একটা সিজন আছে, যার কারণে ওই সময় তাদের একটু টনক নড়ে, বাট এরপর এটার কন্টিনিউশন কোনো কিছু আর আসে না। তো এটা আনফরচুনেট। আশা করবো যে আপনার এটা নিয়ে আহ, মহলেশকে মানে মানুষকে বাঁচাইতে হবে, দিন শেষে আমাদের গ্রামীণ মানুষকে বাঁচাইতে হবে অবশ্যই আমরা দিন আরেকটি পর। বিষয় জানতে চাইবো আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে আমরা জানি যে এখন কিন্তু আবহাওয়ার যেই পূর্বাভাসগুলো সেখানে কিন্তু অনেক সময় এই বিষয়গুলো বলা হয়, এবং এই যে আমরা জানি যে প্রায় 30 মিনিট আধা ঘন্টা আগেই আসলে কেমন পরিস্থিতি হবে বা কত সময় আসলে নির্ধারিত করে আমি যদিও না বলতে পারি, কিন্তু এই বিষয়টি কিন্তু রয়েছে যে আসলে আগে থেকেই কিন্তু পূর্বাভাসগুলো পাওয়া যায় যে এইসব এলাকায় এই ধরনের ঘটনা, বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু একটি সতর্কের জায়গা রয়েছে, যদি এতটুকু করা যায় তাহলে কিন্তু এইসব মানুষের প্রাণ রক্ষা করা যায়। কি মনে হয় আপনার আসলে এটি কতটুকু যোগ্য? না, আর্লি ডিটেকশন, ওইটা এই টেকনোলজিটা আর্লি ডিটেকশন, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমাদের নেটওয়ার্কিং। মানে আমাদের আহ, দেখেন আমাদের কৃষক মানে আর্লি ডিটেকশনের জন্য মেঘ বা বৃষ্টি এর থেকে কিন্তু বড় ওয়ার্নিং বা সাইন হয় না। বজ্রপাত আপনার মেঘ বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত হয়। আপনি মানে লাইট মানে যেটা হচ্ছে যে এটা একটা সানি ডেতে কিন্তু আপনি হঠাৎ বজ্রপাত পাবেন না। তো এর থেকে বড় ওয়ার্নিং হয় না। তো আজকে মেঘাচ্ছন্ন আবহাওয়াতেই হয়তো কৃষক তার প্রয়োজনীয় কাজে বা তার আহ, আহ,
গবাদি পশুকে চড়ানোর জন্য সে কিন্তু মেঘ দেখেই কিন্তু মাঠে যাচ্ছে তার প্রয়োজনের কারণে। তো সেখানে ওয়ার্নিংটা আসলে কি কতভাবে কাজ করবে এটা বলা খুবই কঠিন, কারণ আর্লি ওয়ার্নিং এর থেকে আমার ডিটেকশনের থেকে প্রোটেকশনটা বেশি জরুরি। আমি ডিটেক্ট করলাম, আমি আমার রোগ ডিটেক্ট করলাম, কিন্তু আমি মেডিসিন নিলাম না, এটা কি আসলে কাজ করবে কিনা। তো আমার কাছে যেটা মনে হয় যে ডিটেকশনের থেকে প্রোটেকশনটা বেশি জরুরি। একেবারে ছোট করে আমরা আসলে এই মুহূর্তগুলো যখন আমরা জানি যে আপনি বলছিলেন আপনার কথার মধ্যেই যে এই সময়টা আসলে নির্দিষ্ট কিছু কয়েকটা দিন বা কিছু একটা সময়, এই সময়টাতে আসলে আমাদের করণীয় কি রয়েছে? আমাদেরকে আসলে উই নিড টু ক্রিয়েট এ রোড ম্যাপ। 2016 সালে আমরা বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করছি, কিন্তু জাতীয় পর্যায়ে আমরা কি ধরনের ইমপ্লিমেন্টেশন করছি এটাকে প্রোটেকশন করার জন্য। সো আই থট উই শুড হ্যাভ এ লং টার্ম রোড ম্যাপ হাউ আই উইল প্রোটেক্ট আওয়ার পিপল ফ্রম লাইটনিং। বিকজ আপনি দেখেন যে মানে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য অনেক অ্যাক্টিভিটিস হয়েছে, বা অনেক ধরনের মানুষকে বাঁচানোর জন্য অ্যাক্টিভিটিস, বজ্রপাতের জন্য কিন্তু সেরকম কোনো বিচ্ছিন্ন কিছু অ্যাক্টিভিটিস ছাড়া কিন্তু সেন্ট্রাল কোনো অ্যাক্টিভিটিস নাই। আমাদের কাছে মনে হয় যে এটাকে অবশ্যই একটা লং টার্ম একটা প্ল্যান করা উচিত আমাদের এই জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দিয়ে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ধন্যবাদ। থান্ডার এক্সপার্ট এমডি মাহমুদুর রহমান। কথা হচ্ছিল যে আসলে এই যে সম্প্রতি বজ্রপাতে যে মানুষের মৃত্যু বাড়ছে, আসলে এটা নিয়ে কি করা যায়, এবং আমরা সেখানে কিন্তু দেখলাম যে আলোচনায় যে বিষয়গুলো ছিল যে আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তাদের সুনির্দিষ্ট একটি রোডম্যাপ করা দরকার, এবং একই সাথে যারা গ্রামের মানুষ রয়েছেন বিশেষ করে তৃণমূল পর্যায়ে তাদেরকে কিন্তু সচেতন হতে হবে, এবং সেই সচেতনতাই কিন্তু পারে এই যে মানুষের যেই মৃত্যু সেই মৃত্যু রোধ করতে। দর্শক, আমার হাতে বেশ কিছু পত্রিকা ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাতে পারিনি। আজকে যেই আলোচনা, সেই আলোচনার মধ্য থেকে আমরা দেখেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আল জাজিরার ইন্টারভিউ, সেখানে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু বলেছিলেন যে আসলে জনগণ আসলে এই সরকারকে, অন্তর্বর্তী সরকারকেই চাচ্ছে, এবং সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে আসলে তারা তাদের যে কাজ কর্মকাণ্ড সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।